রাজ্য রাজনীতির সরগরম। অনেক দিন পর কোন বাম নেতাকে ঘিরে রাজ্য রাজনীতি টকবক করে ফুটছে। প্রতীকুর রহমান, বাম নেতা প্রতীকুর রহমান প্রথমে প্রশ্ন তুললেন, তারপরে দলবদল, সরাসরি তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আমরা প্রতীকুরের সঙ্গে কথা বলবো। প্রতীকুর, ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। অনেক প্রশ্ন জবাব হয়ে গেছে, অনেক চর্চারও জবাব হয়ে গেছে। আমি একদম খুব বেসিক প্রশ্নের মধ্যে যেতে চাইছি। তাহলে আজ তৃণমূলে তোমার যোগদান হলো, হ্যাঁ, তার মানে আমি কি এটা বলতে পারি যে সিপিএম এর বিকল্প তৃণমূল, বা মার্ক্সবাদ ভার্সেস মা মাটি মানুষ, আর সেখানে হেরে গেল মার্ক্সবাদ লেনিনবাদ। এতদিন ধরে যে আদর্শে বিশ্বাস করেছিলে, এক ঝটকায় সেটা একদম মিথ্যে হয়ে গেল প্রতিকূল। একদমই না, বরঞ্চ আমি আপনার কথা রেস ধরেই বলবো, মার্ক্সবাদ ও মা মাটি মানুষের কথা বলেছে, মমতা ব্যানার্জি সেটা ইমপ্লিমেন্ট করছে। মার্ক্সবাদ যেটা বলে, সমাজতন্ত্র যেটা বলে, সোশ্যালিজমের যে কনসেপ্ট, একদম সমাজের নিচু তলার যে অংশ, সমাজের নিচু স্তরের যে অংশটা আছে, তাকে হাত ধরে উপরে টেনে তোলো, তোমার বরাবরিতে বসা, যে ঠিক আমি সেই আদর্শ বিশ্বাস করেছিলাম এবং স্টিল নাও টুডে সেই বামপন্থী আদর্শে বিশ্বাস করি, বিশ্বাস করব। আজকে যখন অভিষেক ব্যানার্জির সঙ্গে যখন কথা বলেছি, আমার বিশ্বাস উনি বিশ্বাস বদলাতে বলেনি, বলেছে তুমি যেটাই বিশ্বাস করো সেটাই তৃণমূল কংগ্রেস করে। তার প্রমাণ হচ্ছে তুমি স্বাস্থ্যসাথী দেখো, তুমি সবুজ সাথী দেখো, তুমি লক্ষ্মীর ভান্ডার দেখো। আমরা বামপন্থীরা, আমি যখন বামপন্থী আন্দোলনের কর্মী ছিলাম, আমরা বলেছিলাম, সেই সময় বলেছিলাম ভিক্ষা নয় অধিকার চাই, লক্ষ্মীর ভান্ডারে ভিক্ষা আমরা নেব না। ভোটে ভরাডুবি হলাম, শূন্য পেলাম। তারপর তোমাদের স্ট্যান্ড বদলালো, অনেক বছর পরে বদলালো। আলোচনা করলাম যে না, এটা বলা যাবে না, মানুষ ভালোভাবে নিচ্ছে না। তাহলে আপনার কাছে, আপনি মার্ক্সবাদী মানে বস্তুবাদী দর্শনে বিশ্বাস করেন, কংক্রিট সিচুয়েশন বা কংক্রিট অ্যানালিসিস, বাস্তবের মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে আপনি সিদ্ধান্ত নিলেন একটা মানুষের ওই টাকাটা আপনার কাছে যে ভিক্ষা বলে মনে হচ্ছে, একজন গরিব মানুষের কাছে ওটা তার আত্মসম্মান। বেশ। তো ফলে মার্ক্সবাদ থেকে মা মাটি মানুষের বদল নয়, মার্ক্সবাদের ইমপ্লিমেন্টেশন। তার মানে প্রতিকূল বলছে মার্ক্সবাদের ইমপ্লিমেন্টেশন যদি কেউ করে থাকেন তাহলে সে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। অবশ্যই পুরোপুরি করেছেন এমনটা নয়, করার চেষ্টা করছেন। তুমি রাজনীতির লোক, রাজনীতি মনস্ক, রাজনীতি করে উঠে এসেছো, রাজনীতির বাদ দিয়ে ভাবতে পারো না। কিন্তু যারা, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখা, যারা বামপন্থী রাজনীতি করেছেন তাদের কাছে আদর্শটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একদমই। সেই আদর্শ, বাম আদর্শ এবং তৃণমূলের আদর্শ, কোথাও একটা সংঘাত নেই। আজকে তো অভিষেক ব্যানার্জি তার উত্তর দিয়ে দিয়েছেন আদর্শ কি। আচ্ছা, আদর্শ কি? নীতি নৈতিকতার কথা বলছেন তো, নীতি ন্যায় নীতির কথা বলছেন তো, নীতি কি? আমার নীতি ভাই, আমি তোমাকে মারবো না, আমার নীতি এটে। আর তুমি যখন আমাকে মারবে, আমার ন্যায় বলে পাল্টা প্রত্যুত্তর দিতে হবে। ন্যায় নীতি আপেক্ষিক, আপনার চোখে অন্যরকম, আমার চোখে অন্যরকম। এবং আদর্শের ঠেকা মানে আপনার কাছে এখানে বসে থাকাটা আদর্শবান ব্যক্তিত্ব, আমার কাছে ওখানে বসে থাকাটা আদর্শবান ব্যক্তিত্ব। ফলে আদর্শটাও আপেক্ষিক, ওটা আপনার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। আপনি যদি কালো চশমা পরেন তো কালো দেখবেন, সাদা চশমা পরলে সাদা দেখবেন। তো ফলে আপনি যদি সিপিএম এর দৃষ্টিভঙ্গি দেখেন তাহলে আমি আদর্শহীন। এখন যে প্রতীকুর রহমান বসে আছে, যদি তার দৃষ্টিভঙ্গি দেখেন, গোটা ওখানে যারা বসে তারা আদর্শহীন। আদর্শের কথা এত বলে তো, এত বুলি আমরা তো সবচেয়ে বেশি ফ্যাসিবাদ বিরোধী লড়াই তো সিপিএম কে করা প্রয়োজন। এবং বিজেপি ফ্যাসিস্ট দল সবাই স্বীকার করেছেন, পার্টি কংগ্রেসের ডকুমেন্টও আছে, দলিলেও আছে। সেই বিজেপির কে জেতানোর জন্য কারণ আমরা মমতা ব্যানার্জিকে সেই সময় বলেছিলাম বিজেপি তৃণমূলের সেটিং, নানা রকম কথা বলেছিলাম। বাট আমাদের কথার প্রত্যুত্তরে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে এসআই নিয়ে লড়াই করলেন, আমাদের কথার প্রত্যুত্তর দিলেন বিজেপি তৃণমূলের সেটিং এর বিরুদ্ধে। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস প্রকাশ্য বলে বিজেপির বি টিম হচ্ছে সিপিএম, সমস্ত ভোট বিজেপি দিকে টাঙিয়ে দিচ্ছে। তার প্রমাণ সেলিম সাহেব কিভাবে দিলেন? হুমায়ুনের সঙ্গে বৈঠক করে, দাঙ্গাবাজের সঙ্গে বৈঠক করে। এসআইআর এর ফলে যে হিন্দু ভোটটা ভাবছিল যে সিপিএম এর দিকে যাবে,
বিজেপি সুবিধা করছে না, তৃণমূলে যাব না, সেটা লাখ কেড়ে মেরে দরজা থেকে বের করে দেওয়া হলো, সিপিএম এ নেবো না। হুম। আদর্শ কার? আচ্ছা, যে আদর্শের কথা বলছেন, তো জামাত বাংলাদেশে হারলো, উল্লাসিত, জিতে গেছে বাংলাদেশ, হেরেছে জামাত, নো প্রবলেম, বিচারই দেখেন। আপনি যে জামাতের বিরুদ্ধে বাংলাদেশে বলছেন, পশ্চিমবঙ্গের মাটিতে ওয়েলফেয়ার পার্টির সঙ্গে কাকাবাবুর ছবির নিচে ছবি ছাড়ছেন, এসডিপিআই এর মিটিং এ যাচ্ছেন। কোন এসডিপিআই? যার সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। কোন এসডিপিআই? চরম উগ্র মৌলবাদী শক্তি। আরএসএস আর এসডিপি এর মধ্যে কি পার্থক্য আছে? তাহলে আপনি নীতি নৈতিকতার কথা বলছেন, আপনি তো আমাদের সামনের সারিতে দাঁড়িয়ে আছেন। মানে আমাদের গ্রামের দিকে একটা কথা আছে, মা গুনে বেটি আর আটা গুনে রুটি। মা যেমন হবে মেয়ে তেমন হবে, আটা যেমন হবে হবে, রুটি তেমন হবে। তো মা আমাকে যেমন শিক্ষা দেবে আমি তো তেমনই শিখবো। আপনি নীতি আদর্শ, আসলে নীতি, ওই প্রথমে বললাম নীতি আদর্শটা আপেক্ষিক, আপনার দৃষ্টিভঙ্গি আলাদা, আমার দৃষ্টিভঙ্গি আলাদা। তো যে নীতি আওড়ানোর টনিক শেখানো হয়েছিল, সেই নীতি আওড়ানোর টনিক আমাকে বলেছে ভাই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে দাঁড়াতে হয়, দলের বিরুদ্ধে হোক, দলের বাইরে হোক, শাসকের প্রশ্ন হোক, যেখানে হোক, অন্যায় দেখলে মুখ খুলতে হয়। আমি মুখ খুলেছি। তুমি বারবার না ব্যক্তি আক্রমণের কথা বলেছো, এবং ব্যক্তি আক্রমণের কথা বলতে গিয়ে আমাদের সকলেরই মনে হয়েছে যে তোমার টার্গেট মূলত সেলিম, মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক। হতে পারে আরো কয়েকজন হলেও থাকতে পারেন, কিন্তু মূলত হচ্ছে মোহাম্মদ সেলিম। দেখো মোহাম্মদ সেলিম, তুমি চিঠি দেওয়ার পর তোমাকে ডাকেননি, এটা তোমার অবস্থান, ডাকেননি, এবং তুমি কঠোর হয়েছো ক্রমশ। কিন্তু তোমাকে বিমান বসু ডেকেছিলেন, একদম। তিনিও দলের নেতা। বিমান বসুর কাছে যদি যেতে, তাহলে কি আজকে, যদি যেতে, এবং তুমি বারবার বলেছো বিমান বসুর কাছে গেলে হয়তো আমি না করতে পারতাম না, এমন একটা অভিভাবকের মতো তার হচ্ছে ছায়াটা, তাহলে কি আজকে অন্য প্রতিকূলকে সিপিএমই দেখতাম? হতে পারতো, হতে পারতো। দেখুন, বিমান বোস এমন একটা ব্যক্তিত্ব যে বিমান বোসের কাছে ডান বাম, অতি ডান অতি বাম, সবার কাছে বিমান বোস এখনো বিমান বোস। পশ্চিমবঙ্গের মাটিতে ওই রকম বয়সী, ওই রকম নেতৃত্ব এখনো খুব একটা কম দেখা যায়। সবার কাছে উনি শ্রদ্ধার। প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে, আপনি যখন কমিউনিস্ট পার্টিকে কর্পোরেট কালচারে চালাবেন, আপনি যখন কমিউনিস্ট পার্টিকে বস আর কর্মচারীর সম্পর্কে চালাবেন, আপনি যখন কমিউনিস্ট পার্টির বস হিসেবে একটা চেয়ারে বসে থাকবেন, তখন একজন কর্মচারী একজন বসকে চিঠি লেখে, চেয়ারকে চিঠি লেখে। সেই কর্মচারী চাইবে যে বসকে চিঠি দিয়েছে সেই বসের থেকে উত্তর নিতে। তুমি আর যদি প্রতিকুর রহমান কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে চিঠিটা লিখতো, তাহলে বিমান বোস কেন, যে কেউ যদি আমার সঙ্গে কথা বলতো আমি কথা বলতে রাজি হতাম। আমি কিন্তু কমিউনিস্ট পার্টির সম্পাদককে দিইনি, আমি সিপিএম এর বসকে চিঠিটা দিয়েছিলাম। তুমি কর্পোরেট কালচার কথা বলছো, এই অভিযোগটা তো তৃণমূলের বিরুদ্ধেও আছে, কর্পোরেট কালচারে এখন হচ্ছে দল চলছে। তুমি তাহলে এখন কি বলবে? আমি তো তৃণমূলে এখন সব সদ্য যোগদান করলাম, আমি এখনো দলের স্ট্রাকচার এখনো খুব একটা বুঝে উঠতে পারিনি। আমি জানি ওই রাস্তাটা ভালো, ওই রাস্তাটা খারাপ, আমি জানি। আপনি জানেন সকাল সকাল ট্রেনে যদি আপনি ওঠেন, সকালের ট্রেনে উঠে আপনি সিট পাবেন না, আপনার মেন্টাল প্রিপারেশন থাকে আমি 2 ঘন্টা দাঁড়িয়ে যাবো। আপনার রিজার্ভেশন সিট যদি অন্য কেউ বসে থাকে, আপনি কি মানতে পারবেন? তো আমি তো জানি সিপিআইএম কর্পোরেট কালচারের দল নয়, আমি তো জানি সিপিএম এর মধ্যে গণতন্ত্র আছে। সেই সিপিএম যদি আপনাকে গণতন্ত্র না দেয়, সেই সিপিআইএম যদি আপনাকে, সরি সিপিআইএম নয়, সিপিআইএম এর মধ্যে নেতারা, কিছু নেতা আছে যারা কুক্ষিগত করে রেখেছে, যদি না দেয়, তো এটা তো প্রশ্ন তো আসবে। আর তৃণমূলে এখন সবে ঢুকেছে, দেখি যাই, তারপরে বলবো। অনেকে বলছে প্রতিকূল যে এই যে চিঠি দেওয়া, চিঠির জন্য অপেক্ষা করা, চিঠির উত্তর না পাওয়া, এটা আসলে একটা চিত্রনাট্য। আচ্ছা। এই চিত্রনাট্যটা অনেক আগেই তৈরি হয়ে গেছিল, অর্থাৎ চিঠি দেওয়ার আগেই প্রতিকূলের সঙ্গে হচ্ছে যে তৃণমূলের কথা হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। এবং প্রতিকূল আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে দল ছাড়ছে। বাকিটা যেভাবে হচ্ছে যে ঘটনা এসেছে সেই ঘটনাটাকে সামনে রেখে সে তার হচ্ছে যে বাক চাতুর্যে বিষয়টাকে, আসল বিষয়টাকে, আসল চিত্রনাট্যটাকে, বাক চাতুর্যে আসল চিত্রনাট্যটাকে আড়াল করার চেষ্টা করেছে। দাদা যদি তাই হয়, তাহলে এই চিত্রনাট্যের স্ক্রিপ্ট রাইটার কে কে আছে আমি বলে দিচ্ছি। এই চিত্রনাট্যের স্ক্রিপ্ট রাইটার মোহাম্মদ সেলিম আছেন, হুমায়ুন কবির আছেন, তৃণমূল কংগ্রেসের কেউ আছেন, ওয়েলফেয়ার পার্টির নেতারা আছেন, মাঝখানে প্রতিকুর রহমান আছে। তাহলে সবাই মিলে বসে নাটকটা লিখেছেন,
আমি সেই নাটকের পাঠ করেছি, আগে ওনারা স্বীকার করুন ওনারা নাটক করেছে। আপনাকে ফোন করলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির প্রকাশ্য মিডিয়াতে বললেন আমাকে সেলিম সাহেব আমাকে ফোন করেছে। আপনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি ডিনাই করলেন না, আপনি স্বীকারও করলেন না ডিনাইও করলেন না। হ্যাঁ বাট আপনি কিছু বললেন না, আপনি ধরি মাছ নাছুই পানি মুচকি হেসে চলে গেলেন। আমরা বললাম না না ফোন করতে পারেই না, ওই দাঙ্গাবাজের সঙ্গে কথা বলতে পারে না, কারণ তার আগে আমরা ভিডিও দেখেছি। আপনি বলেছিলেন অধীর সেলিমকে হারানোর জন্য দাঙ্গাবাজ হুমায়ুনরা মাঠে নেমেছিল, গলা কাপা কাপা গলায়, আমরাও বলেছিলাম। হঠাৎ সেই হুমায়ুনের ফোন কেন? আচ্ছা ঠিক আছে ফোন হলো। সেই হুমায়ুন যখন কোনো পাঁচতারা হোটেলে বা কোনো একটা হোটেলে দেখা করতে এলো রাতের অন্ধকারে, আপনি কি হুমায়ুনের সঙ্গে দেখা করলেন? আর যখন মিডিয়া ধরলো আপনি বললেন মন বুঝতে এসছি। তার আগেই জামাতের সঙ্গে আপনি মিটিং করছেন কমিউনিস্ট পার্টির রাজ্য দপ্তরে, বুঝতে তো অসুবিধা হয় না? সিপিএম এর যত ভোট কমেছে, যত পার্সেন্ট ভোট কমেছে, বিজেপির তত পার্সেন্ট ভোট বেড়েছে। একদম সেম অঙ্ক কি করে হয়? দেখুন অঙ্ক হয়, দুই ভাইয়ের মধ্যে বা তিন ভাই যদি একটা খাবার যদি ভাগ করে নেয়, মা যদি বলে তিনটে এই খাবার যে ভাগ করে নি তিন ভাই, কারোর কম যাবে কারোর বেশি যাবে। যখন ওজন যখন পাল্লা দিয়ে মেপে দেওয়া হয় বা ফিতে দিয়ে মেপে দেওয়া হয় তখন সমান সমান হয়। চিত্রনাট্যের রাইটার কারা? আমি পাঠ করেছি মাত্র। যদি ওনারা স্বীকার করেন যে হ্যাঁ রাইটার ওনারা, তাহলে আমি স্বীকার করবো আমি সেই চিত্রনাট্যে পাঠ করেছি। আগে ওনাদেরকে জিজ্ঞেস করুন ওনারা স্বীকার করবেন কিনা। ফকিরচাঁদ কলেজে পড়েছি, বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। কথার খুব একটা ভাঁজ ভঙ্গি আমার নেই। ওই যে বাক চাতুর্যের কথা যারা বলেন, ওই বাক চাতুর্যের জালে তারা সন্ধ্যাবেলা রোজ টিভির পর্দায় বসেন। আমাকে সন্ধ্যাবেলা করে আমি টিভির তুমি পর্দায় কি শতরূপকে এ করছো? দেখুন কলতানকে বলছো? একদমই না। গতকাল পর্যন্ত আমি না সিপিআই এ, না অন্য কোনো রাজনৈতিক দল, না তৃণমূল, না বিজেপি, গতকালকের পর্যন্ত আমি সাধারণ মানুষ ছিলাম। ফলে আমার প্রাক্তন দল আমাকে যা বলেছে আমি সেগুলো ফেরত দিয়েছি। আজকের থেকে দাঁড়িয়ে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। তো ফলে বিরোধীদের ব্যক্তিগত আক্রমণ করব না, যা হবে রাজনীতির মানে রাজনৈতিক উত্তর দেবো। ব্যক্তি আক্রমণ, ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে তোমার অনেক প্রশ্ন রয়েছে, যেহেতু পার্টির রাজ্য সম্পাদক, ফলে সেই প্রশ্ন রয়েছে। এবং ব্যক্তি তো আর দলের বাইরে নয়, যদি ব্যক্তি কোনো সিদ্ধান্ত নেনও সেই সিদ্ধান্তটা কিন্তু দলের সিদ্ধান্ত করিয়ে নেন। এটা হয়তো যে কোনো পার্টিতেই হয়, ডানপন্থী বামপন্থী পার্টিতেও হয়, বুঝিয়ে করান। ভারতবর্ষের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া সিদ্ধান্ত। দুবার পলিট ব্যুরো বসেছে এবং দুবার জ্যোতিবাবুকে প্রত্যাখ্যান করেছে। বাংলার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বাম নেতা ছিলেন সুভাষ চক্রবর্তী, নির্দ্বিধায় বলে দেওয়া যায়। সেই সুভাষ চক্রবর্তীকে সেক্রেটারিয়েট মেম্বার পর্যন্ত করা হয়নি। জ্যোতিবাবু একদম বৃদ্ধ বয়সে বলে গেলেন আমার একটাই ইচ্ছা যে সুভাষকে তোমরা সেক্রেটারিয়েট মেম্বার করো, এটা আমার ইচ্ছা, আমি চাই। দুটো উদাহরণ তোল, এরকম অসংখ্য উদাহরণ আছে। প্রতিকূলের বিরুদ্ধে এটা হয়েছে। সুভাষ চক্রবর্তী যাবো কি যাবো না করেও পার্টিতে থেকে গেছিলেন। প্রতিকূল দলটা বদল করলো কেন? দেখুন প্রথম কথা হচ্ছে আপনি সুভাষ চক্রবর্তী জ্যোতি বোস যে দুজনের কথা বলেছেন, আমি এটা এখনো বিশ্বাস করি ডান বাম সকলের কাছে উনি শ্রদ্ধেয়। কয়েকদিন আগে একটা বিখ্যাত টেলিভিশন চ্যানেলেও দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রীও জ্যোতি বোসকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। ফলে আমার ব্যক্তিগত আক্রমণ আর ওনাদের ব্যক্তিগত আক্রমণের পিছনে কখনো মতাদর্শ, কখনো সাংগঠনিক, কখনো রাজনৈতিক। দেখুন ঘরের অভ্যন্তরে বসে কেউ সুভাষ চক্রবর্তী হাতে মদের গ্লাস আছে কিনা সেই স্ক্রিনশট কেউ খোঁজেনি। সুভাষ চক্রবর্তীর সঙ্গে কোনো মেয়ের পরকীয়া আছে কিনা এরকম খোঁজার কেউ চেষ্টা করেন। সুভাষ চক্রবর্তীর সঙ্গে এই অভিযোগ কেউ তোলেনি যে সুভাষ চক্রবর্তী কংগ্রেসের সঙ্গে সেটিং করে আছে বা জ্যোতি বোস বিজেপির সঙ্গে সেটিং করে, কেউ তোলেনি। দলের অভ্যন্তরে তো লড়াই হয়েছে, স্বাভাবিক, সেটাই হবে। আপনি আমাকে পছন্দ করতে পারেন, নাও পছন্দ করতে পারেন, কোনো নেতা পছন্দ করবে, কোনো নেতা অপছন্দ করবে। আমার কাজ আপনাকে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, এটা স্বাভাবিক, সাংগঠনিক নিয়ম, এটাই স্বাভাবিক। বাট টার্গেট করে শুধুমাত্র একজনকে ব্যক্তিগতভাবে ফ্রেম থেকে মানে একজনকে তুলে ধরার জন্য আরো কয়েকজনকে সে বলির পাঠা করা হবে আর তারা চুপচাপ মেনে নেবে। যদি প্রশ্ন করা হয় তখন বলা হচ্ছে প্রতিকূল মদ খায় না রে, কোনো ছবি পাওয়া যায় না, প্রতিকূলের সাথে কোনো পরকীয়া নেই, তো কোনো মেয়ের চ্যাট পাওয়া যায় না। সেই খবর আবার নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠিয়ে বন্ধুদের পাঠানো হচ্ছে, আচ্ছা প্রতিকূলকে না বোধহয় করছে, ও কোনো মেয়ের সঙ্গে বোধহয় কোনো অভিযোগ আছে।
আমার অতি বড় শত্রু যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে আপনি দেখবেন তারাও এই অভিযোগ তোলে না। তাহলে দলের মধ্যে এটা কেন হবে? প্রশ্ন এই জায়গাটায়, ব্যক্তিগত আক্রমণের মধ্যে যদি রাজনীতি থাকে অসুবিধা নেই। কোনো সমস্যা নেই, রাজনীতি করতে নেমেছি, রাজনীতির মাথায় রাজনৈতিক লড়াই হবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণের মধ্যে যদি ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত লড়াই হয়, তখন আর রাজনীতি থাকে না, তখন শুধু ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত থাকে। তো ফলে ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত লড়াই, ব্যক্তিগতরও টিকে থাকার অধিকার আছে। আর আমি তো এখন মৌচাকে ঢিল মেরেছি, সুভাষ চক্রবর্তীর কথা যখন আপনি বলছেন তখন সরকারে ছিল, জ্যোতি বসুর কথা যখন আপনি বলছেন তখন সরকারটা ছিল, প্রতিকূল রহমান যখন বামপন্থী আন্দোলনের কর্মী ছিল, যখন একদম শীর্ষ মহলে মৌচাকের ঢিলে যখন মৌচাকে যখন ঢিল মেরেছে, মৌমাছি তো কামড়াবেই। তখন সুভাষ চক্রবর্তী পেছনে যা ফ্যান ফলোয়ার ছিল, মৌমাছি আসতে পারতেন না। প্রতিকূল রহমান, এই সোশ্যাল মিডিয়াতে যে লোকজন প্রতিকূল রহমানকে 3 দিন আগে হিরো করছিল, আজকে জিরো করে তাতে আমার কোনো খেদ নেই, বরঞ্চ তাদের প্রতি শ্রদ্ধা বেড়েছে। তো মৌমাছি কামড়ালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার তো লোক লাগবে, আমার তো প্ল্যাটফর্ম লাগবে। সেই প্ল্যাটফর্মটা কে হবে? বিজেপি। সেই প্ল্যাটফর্মটা কে হবে? দাঙ্গা বা হুমায়ুন। সেই প্ল্যাটফর্মটা কে হবে? সেই প্ল্যাটফর্মটা তৃণমূল হবে। বিজেপি বিরুদ্ধে লড়াই, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই তৃণমূল হবে। তাই আশা, অন্য কোনো কারণ নেই, এর মধ্যে কোনো ধান্দা নেই। আর যদি ধান্দার কথা থাকতো, অনেকে বলছে ধান্দা করে এসছে, ডিল করে এসছে, হ্যাঁ ডিল হয়েছে তো তৃণমূলের সঙ্গে, আমার প্রকাশ্য ডিল হয়েছে যে বিজেপিকে বাংলার মাটি থেকে তাড়াবো, এই ডিল প্রকাশ্য হয়েছে। ডিলের কথা বলছেন, 2008 সাল থেকে রাজনীতি করছি, সক্রিয় রাজনীতি, 6 সালে ইউনিট কমিটি মেম্বার ছিলাম, তখন সরকার ছিল। যখন 8 সাল, তখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৃণমূলের প্রভাব। পঞ্চায়েত নির্বাচন হলো, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পেয়েছে। কলেজের গেটে গিয়েছি, রাজনীতি করেছি, পড়েছি, উঠেছি, ওইখানে দাঁড়িয়েছি, মার খেয়েছি, রাজনীতি তো করেছি। প্রতিকূল রহমানের জীবনের অর্ধেকের বেশি সময় আরো অনেকে দিয়েছেন, আমার মতো আমি একটা প্রতিকূল, অসংখ্য কর্মীরা দিয়েছেন। কিন্তু তারপরেও আপনি কি ভাবছেন এই রাজনৈতিক জীবনে একবারও কোনো অফার আসেনি? কোনো টাকার রফা আসেনি? কোনো সিটের রফা আসেনি? হঠাৎ করে এতদিন পরে কেন আসতে হলো? আপনারা ভাববেন, যদি যাওয়ার হতো, 11 ছিল, 16 ছিল, 21 ছিল, 24 ছিল, 18 ছিল, অনেকগুলো ছিল, তখন যায়নি কেন? তখন টাকা নিনি কেন? এটুকু আপনারা ভাববেন যারা আমাকে গাদ্দার বলছেন। তবে বিশ্বাস করুন, আপনাদের কাছে মানে আপনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, কারণ এই শূন্য পাওয়া দলটার মধ্যে এখনো তো ডেডিকেশন আছে। যাকে দুদিন আগে হিরো করছিল তাকে গাল দিচ্ছে, এইটুকু তো ডেডিকেশন দলের প্রতি তাদের আছে। আমার প্রশ্ন অন্য জায়গায়, যারা এই দলের অভ্যন্তরে যারা আছে, যাদের এই আবেগ আছে, আলিমুদ্দিন নেতারা তারা আবেগকে সম্মান করেন তো? খোঁজ নেবেন না, একটা প্রতিকূল রহমানকে আত্মহত্যা মানে রাজনৈতিক আত্মহত্যা করতে তো বাধ্য করালেন। আমার তো এখন লাশটা হয়ে শরীরটা পড়ে আছে, আলিমুদ্দিনের ওই টেবিলে লাশটাকে কেটে দেখবেন, যদি দক্ষ ডাক্তার হন বুঝতে পারবেন যে প্রতিকূল রহমানরা কেন দল ছাড়ে। ঠিক। আমি এবারে তোমাকে একটা অ্যাসেসমেন্টের জায়গায় নিয়ে যেতে চাইছি, সেটা হচ্ছে 2026-এ ভোট আর 2-2.5 মাস বাকি রয়েছে। সিপিএম কটা আসন পাবে? সিপিএম এর নেতারা বলতে পারে, আমি যদি সিপিএম এর নেতা হতাম তাহলে আমি উত্তর দিতাম। আমি তোমার 24 ঘন্টা ফের, মানে তুমি ছিলে 24 ঘন্টা আগেও, সেই জায়গা থেকে যদি বলো। 24 ঘন্টার প্রতিকূল তো এরকম ছিল না। 24 ঘন্টা প্রতিকূল আর 24 ঘন্টা পরের প্রতিকূল পার্থক্য আছে। 24 ঘন্টার আগের প্রতিকূল ছিল সিপিআইএম এর বা সিপিআইএম এর প্রাক্তন সিপিআইএম এর কর্মী। এখন কিন্তু প্রতিকূল রহমান তৃণমূল কংগ্রেসের কর্মী। তবু যদি হচ্ছে যে তৃণমূলের বেঞ্চ থেকে তোমাকে হচ্ছে সিপিএম কে হচ্ছে যে মাপতে হয়, আসলে সিপিআইএম কি জিততে চায়? আগে তো বলুন, সিপিএম কি জিততে চায়? যারা সিপিআইএম কর্মী সমর্থক না, বিশ্বাস করুন আমি তো ছিলাম, মানে বুকে হাত দিয়ে বলছি, জিততে কি চায়? যদি জিততে চাইতো, ধরো তুমি পঞ্চায়েত এলাকায়, মাইনরিটি এলাকায় তুমি লড়াই করছো, গতবারে পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু মাইনরিটি এলাকায় লড়াই হয়েছে, বেশ কিছু কর্মী সমর্থক পাওয়া গেছে, তাহলে মাইনরিটি এলাকা তোমার ভাঙছে তোমার কথা অনুযায়ী, ঠিক? মাইনরিটি তো বোকা না, যখন দেখছি আমি শুধু মাইনরিটি ভাঙছি আর অন্যদিকে হিন্দু ভোট ভাঙছে না, তাহলে তোমার যখন পশ্চিমবঙ্গের মাটিতে এসআইআর এর সময় বিজেপি ব্যাক ফুটে গেল, তোমার মতুয়া ভোট তোমার দিকে আসার সম্ভাবনা ছিল, হিন্দু ভোট তোমার দিকে আসার সম্ভাবনা ছিল, সেই এলাকায় তুমি কোনো মুখ করলে না, উদ্বাস্ত কোনো নেতৃত্ব কেউ এলাকায় পাঠাতে পারলেন না? নেই নাকি দলের মধ্যে? প্রচুর আছে, পাঠালেন না কেন?
তার বদলে আপনি কি করলেন? রাতের অন্ধকারে দাঙ্গাবাজ হুমায়ুনের সঙ্গে বৈঠক করলেন। তাহলে বিজেপিকে কি পরোক্ষভাবে আপনারা সাহায্য করছেন? প্রশ্ন উঠবে না? দলের অন্যরাই প্রশ্ন আছে। এই যে গত লোকসভা নির্বাচন গেল, আমি ডেমন হতে লড়লাম, সৃজন যাদবপুর থেকে লড়লো, দীপশিতা শ্রীরামপুর থেকে লড়লো, অসংখ্য কম বয়সীদেরকে ভোটে দাঁড় করানো হলো। প্রশ্ন ওঠে না। সৃজন ভট্টাচার্য যাদবপুরে ভালো রেজাল্ট করলো, কম বেশি একটা ভালো পার্সেন্টেজ ভোট পেলো যাদবপুর বিধানসভার মধ্যে। শ্রীরামপুরের মধ্যে দীক্ষিতা তো প্রপার উত্তর পাড়াটা একটা ভালো ভোট পার্সেন্টেজ পেলো। সেলিমদা তো রানীনগরে জিতলো, তো ফ্যাক্ট। তাহলে সৃজনকে গত 2 বছর ধরে কেন যাদবপুরে কাজ করানো হবে না? দীপশিতাকে কেন ওই শ্রীরাম উত্তরপাড়া, হ্যাঁ, যেখানে ভালো রেজাল্ট করেছে, উত্তরপাড়া বিধানসভার মধ্যে কেন কাজ করানো হবে না? আচ্ছা ছেড়ে দিন, সৃজন দীপশিতার কথা ছেড়েই দিন। সেলিমদা কেন রানীনগরে ভালো করে দৌড়ে বেড়াবেন না? যদি দৌড়ে বেড়াতেন তাহলে তো হুমায়ুনের সঙ্গে রাতের অন্ধকারে মিটিং করতে যেতে হতো না, আপনি এমনি জিতে যেতেন। পয়েন্টটা এইখানটায়। তুমি শুধু ভোট এলে, ভোটের ময়দানে আপনি বাজার নিয়ে বেরিয়ে যাবেন, কখনো নৌসাদ সিদ্দিকী, কখনো অধীর বাবু, কখনো হুমায়ুন বাবু। আপনি আপনার সিট জেতানোর জন্য নীতি নৈতিকতা বিষয়টি নিয়ে যার তার সঙ্গে বাজারের থলিতে নিয়ে বাজার করতে বেরোবেন, আর অন্য কেউ প্রশ্ন করলে নীতি নেই, নৈতিকতা নেই, গাদ্দার। এই দ্বিচারিতা বাংলার মানুষ কি মানবে? আমি বাংলার মানুষের কাছে ছেড়ে রাখলাম প্রশ্নটা। দেখো, তৃণমূলে তুমি চলে এসেছো, তৃণমূলে চলে আসা মানে হচ্ছে তোমাকে এখন জবাব দিতে হবে আরজিকর আন্দোলন নিয়ে, তোমাকে শিক্ষা ব্যবস্থায় যে বেনিয়ম হয়েছে তার জবাব দিতে হবে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে কি কি পাওয়া গিয়েছে তার জবাব দিতে হবে। এগুলো জবাব দিতে হবে। এগুলো তো প্রতিকূলের কাছে বার্ডেন মনে হতে পারে। না, একদমই বাজে মনে হচ্ছে না। প্রথম কথা হচ্ছে, তখন আপনি যখন কোনো ঘরে না ঢোকেন, ঘরের দরজার ওপাশ দিয়ে আপনি ঘরটাকে যাচ করেন যে ঘরের মধ্যে কি কি আছে। আপনি মানে ঘরের মধ্যে হেভি এসি লাগানো আছে, বাড়িটা হেভি সুন্দর করে প্লাস্টার করা, হেভি এসি আছে, বড় টিভি আছে, সোফা আছে। ও মা, আপনি দরজা খুলে যখন ভেতরে যাচ্ছেন দেখছেন যে ঘরের মধ্যে কিচ্ছু নেই, প্লাস্টারও করা হয়নি। তো ফলে আমি তো সবে দরজার এপাশে দাঁড়িয়ে আছি, আগে দরজাটা খুলি, যাই, তারপর তো দেখবো। দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা অনেক অভিযোগ করেছিলাম যখন বামপন্থী, যখন সিপিআইএম এ ছিলাম। এখন তৃণমূল কংগ্রেস এসেছি, নতুন করে তো অ্যানালিসিস করতে হবে। আজকে অভিষেক ব্যানার্জি স্পষ্ট ভাষায় বলেছে, সব দলে ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে, ভালোগুলোকে বর্জন করতে হয়, খারাপগুলোকে গ্রহণ করতে হয়। এটাই আমার উত্তর। আর একটা বিষয় হচ্ছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 1-to-1 দীর্ঘ প্রায় হচ্ছে 8 ঘন্টার বেশি তোমার কথা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম তোমার প্রজন্মের নেতা, কার্যত তোমাদের রাজনীতির যে স্প্যানটা কার্যত প্রায় একই রকম। তোমার কি মনে হচ্ছে কিভাবে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি আজকে মিট করলে, তার আগে কথা হয়েছে কিন্তু আজকে মিট করলে এবং তার সঙ্গে একসঙ্গে সাংবাদিক সম্মেলনও করলে, তোমার এক্সপিরিয়েন্সটা কি এবং তুমি কি ভাবছো এই সময়কার হচ্ছে যে তরুণ নেতা সম্বন্ধে? আর এক তরুণ নেতা কি ভাবছে 2 মাস আগে, 2.5 মাস আগে, যার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছি আমি, ব্যক্তিগত আক্রমণ করেছি আমি, যখন দলের মধ্যে খুব ক্রাইসিসে পড়েছি, সিপিআইএম এর মধ্যে যাদেরকে আমি খুব ভালো বন্ধু ভাবতাম, সেই বন্ধুগুলোর কাছেই আমি ক্রাইসিস পেয়েছি। আর যাকে রাজনীতি করবার সময় থেকে সারা জীবন যাকে শত্রু মনে এসছি, শত্রু বলে এসছি, সেই মানুষটা আমার পিছনে হাত দিয়ে বলেছে আমি আছি। কার্যত আজকের অভিষেক ব্যানার্জি প্রকাশ্য সবার সামনে বলে দিয়েছে যে প্রতিকুর রহমানের কুৎসা, ব্যক্তিগত আক্রমণের মাঝখানে অভিষেক ব্যানার্জি এভারেস্ট পর্বতের মতো দাঁড়িয়ে আছে, হিম্মত থাকে তো ছুঁয়ে দেখা। একজন প্রতিকুর রহমানের কাছে, একজন ব্যক্তির কাছে, তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর কাছে ছেড়ে দেন, ব্যক্তি মানুষের কাছে এই যে বড় পাওয়ার কি হতে পারে? পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা যাকে তাদের আইকন বলে মনে করে, সে যখন বলছে একজন ব্যক্তি আর কুৎসা রটানোর মাঝখানে আমি হিমালয় পাহাড়ের মতো দাঁড়িয়ে আছি, যেভাবে কাউন্টার দিয়ে গেলেন, এর চেয়ে বড় সৌভাগ্য একটা মানুষের কি হতে পারে? শ্রদ্ধা তো বাড়বেই। মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর কি, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু শেখার আছে? কিভাবে মাটি আঁকড়ে পড়ে থাকতে হয়, কিভাবে রাস্তার লড়াই রাস্তাতেই বুঝতে হয়, সেটা শেখা উচিত। এসআইআর থেকে তারও কিছু শেখা উচিত। একদমই, আমি বলছি যে কোনো প্রশ্নে। এখন দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি
সরকারও মমতা ব্যানার্জি চালাচ্ছে, কিন্তু বিরোধী আর দলের ভূমিকাও মমতা ব্যানার্জি চালাচ্ছে। এসআইআর নিয়ে তো সিপিআইএম এর বিরোধিতার প্রয়োজন ছিল, মমতা ব্যানার্জিকে করতে হচ্ছে। দাঙ্গা বিরোধী লড়াইয়ে তো বিরোধী সিপিএম এর করার কথা ছিল, মমতা ব্যানার্জিকে করতে হচ্ছে। তো ফলে মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি, আর 34 বছরের সরকার কংগ্রেস থেকে ভেঙে বেরোয় এলেন কয়েকজনকে নিয়ে, সেই সরকারটাকে উৎখাত করে দিলেন। দেখুন না, ব্যক্তি প্রতিকুর রহমান যখন সিপিআইএম ছিল তখন অনেক কিছু বলতে পারে, বা রাতের অন্ধকারে বুকে হাত দিয়ে যখন প্রশ্ন করবে, একটা ব্যক্তির যদি সেই কেজ না থাকে, একটা ব্যক্তির যদি সেই ডেথ না থাকে, এবং রাজনীতির প্রতি যদি সেই ডেডিকেশন না থাকে, ইম্পসিবল। একটা প্রতিকুর রহমান কি সামান্য দুটো অভিযোগ এসছে, কি সামান্য দুটো খোঁচানো হয়েছে, তাতে প্রতিকুর রহমান ফার্স্টেটেড হয়ে গেছে। ওই ব্যক্তি, ওই মানুষটিকে তো দিনের পর দিন আক্রমণ করা হচ্ছে, শারীরিক মানসিক, তারপরে তো দাঁড়িয়ে টিকেছিলেন। লড়াই তো আমাকেও কোথাও শিখতে হতে হবে, শিখতে হতে পারে, এটাই তো স্বাভাবিক। তুমি তো শিখবে, সিপিএম কি শিখবে? সিপিএম না শিখলে সিপিএম এর বিষয়, আমি তো এখন সিপিআইএম নই। হুম। সিপিএম শিখছে না বলেই তো সিপিআইএম ফেসবুকের মধ্যে আটকে যাচ্ছে। পয়েন্ট এখানে। আমি ওই জন্য বলেছি, মমতা ব্যানার্জি যেভাবে রাস্তায় পড়ে থাকে, যেভাবে একটা ইস্যুকে নিয়ে মাটি কামড়ে পড়ে থাকে, আপনার খিদে পেয়েছে, আপনার সামনে অনেকগুলো খাবার আছে, ভাত আছে, ডাল আছে, রুটি আছে, মাংস আছে, অনেক কিছু আছে। আপনি হাফ চামচ ডাল নিলেন, হাফ চামচ মাংস নিলেন, হাফ চামচ রুটি নিলেন, হাফ চামচ ভাত নিলেন, আপনার কি পেট ভরবে? তাহলে প্রতিটা জিনিস, প্রতিটা পরিমাণ আপনাকে, প্রতিটা কোয়ান্টিটি অনুযায়ী আপনাকে খেতে হবে, তবেই তো আপনার পেটটা ভরবে। ঠিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব দামি কথা বলেছেন, এবং যেটা হচ্ছে অনেক জল্পনার অবসান ঘটিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে, অভিষেক পরিষ্কার বলেছেন এদিন যে ডিলের কথা বলছেন, প্রথমবার এসে প্রথমবার প্রতিকুর আমাকে বলেছিল, দাদা আমি সংগঠনটা করতে চাই, আমি প্রার্থী হতে চাই না। যদি ধরো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি প্রার্থী হতে নেত্রী বললেন বা নেতা বললেন, অভিষেক বললেন যে না, আমরা মনে করছি তোমার প্রার্থী হওয়া উচিত, তুমি তখন দায়িত্ব নেবে কিনা? আর একটা হচ্ছে, কোনটা তোমার বেশি পছন্দ, প্রার্থী বা হচ্ছে যে সংসদীয় রাজনীতি, নাকি হচ্ছে সংগঠন করা, কোনটা? দেখুন, রাজনীতি যারা করে তাদের কাছে দুটোই প্রয়োজনীয়। হুম। সংগঠনটা অবশ্যই প্রয়োজনীয়, সংগঠনটা করা এখন ভারতবর্ষের মাটিতে বিপ্লব পসিবল নয়। হুম। যারা বিপ্লবের স্বপ্ন দেখেন, ঠান্ডা ঘরে বসে বিপ্লবের স্বপ্ন দেখে খুবই ভালো লাগে, কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে এখন বিপ্লব সম্ভব নয়। হুম। পার্লামেন্টারি ডেমোক্রেসি আপনার ভরসা, আপনি সংগঠনটা করবেন কেন? পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য যাতে আপনি গরিব মানুষের কাছে সুবিধাটা পৌঁছে দেন, হুম। আর সেই সুবিধা আপনি তখনই পৌঁছতে পারবেন যখন আপনার সংগঠন থাকবে। ফলে একে অপরের রিলেটেড আছে। আমার ব্যক্তিগতভাবে যদি আপনি পছন্দ, মানে যদি আপনি প্রেফারেন্স জিজ্ঞেস করেন, আমি বরাবরই তলায় নেমে কর্মীদের সঙ্গে মিশে কাজ করতে পছন্দ করি। আমি সেটি বলেছি। আমার দৃঢ় বিশ্বাস, আমার নেত্রী বা আমার নেতা, আমি যে আবদার রেখেছি সে আবদারটা রাখবেন অবশ্যই। আবদার রেখেছো, যদি হচ্ছে পার্টি থেকে হচ্ছে যে বলা হয়, তাহলে কি তোমার হচ্ছে যে অবস্থান পরিবর্তন হতে পারে? দেখুন, অর্থাৎ প্রার্থী হতে বলা হলো, নেত্রী বললেন, সর্বোচ্চ নেত্রী তিনি বললেন, তখন প্রতিকুর কি করবে? নেত্রীর আদেশ হলে প্রতিকূল তো মানতে বাধ্য, কারণ যখন সিপিআইএম ছিলাম হুম। তখনও স্বাভাবিক, একটা দলের যখন সিদ্ধান্ত হয় হুম। তখন ব্যক্তি মানুষের কি হলো না হলো তাতে কিছু যায় আসে না। দলের যদি সিদ্ধান্ত হয় সেই ব্যক্তিটি মানতে বাধ্য, সে তিনি চান বা না চান, এটাই একটা দলের নিয়ম। এবং আমিও মনে করি তৃণমূল কংগ্রেসের এই নিয়ম আছে। তো ফলে যদি আপনি যেটা বলছেন, যে নেত্রীর যদি নির্দেশ হয়, নির্দেশ সবসময় শিরোধার্য হবে। ঠিক। একটা বড় প্রশ্ন এই সময়কার, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, একটা বড় প্রশ্ন এই সময়কার, বাংলা এবং বাঙালি। ঠিক আছে, বিজেপি রাজ্যগুলোতে বাংলা, বাঙালি, সংখ্যালঘু বাঙালি আক্রান্ত হচ্ছে, খুন হচ্ছে, বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অসভ্যতার একটা হচ্ছে চরম পর্যায়ে পৌঁছেছে। এবং এটাকে রাষ্ট্র নিয়ন্ত্রিত যদি বলা হয়, রাষ্ট্রের দ্বারা, অর্থাৎ বিজেপি এটাকে হচ্ছে দায়িত্ব নিয়ে করছে। সিপিএম এতদিন ধরে একটা শব্দ বলেনি, কোথাও কেউ যদি বলে থাকে সে রেয়ার, অন্তত ফেসবুক খুঁজে এত বিপ্লবের মাঝে হচ্ছে যে পাওয়া যায়নি সিপিএম এর এইটা। আগামী দিনে বাঙালির যাত্রাভিমানে কোনো আন্দোলন কি বাংলায় দরকার, প্রয়োজন? আজকে আমি স্পেসিফিক করে বলেছি, আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঘটনাচক্রে এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য রফিক সালাম, বরকাত জব্বরের মতো অসংখ্য বন্ধুরা রক্ত দিয়েছিল। তো বাংলা ভাষা প্রতিষ্ঠা হয়েছে পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে পালন করা হয়।
আজকে দিনে আমাকে জয়েন করিয়েছে আমার নেতা। সিগন্যাল ইজ রেডি, মর্নিং শোজ দ্য ডেস। বাংলা, বাঙালি, সংখ্যালঘু, নিপীড়িত, শোষিত যারা কথা বলতে পারে না তাদের পাশে দাঁড়ানো, এটা তো ঠিক। একজন বাংলা ভাষায় কথা বলবে, আবার যদি মুসলমান হয় তাহলে বাংলাদেশি, এবং কোনো কথা নেই ওই যোগীরাজ্যের মতো, কোনো কথা নেই, কোনো শুনানি নেই, কোনো ইনভেস্টিগেশন নেই, ডাইরেক্ট এনকাউন্টার। যদি সে বাংলায় কথা বলে, যদি সে মুসলমান হয়, যদি তার টাইটেল বিবি হয় বা রহমান হয় বা মোল্লা হয় বা এক্স ওয়াই জেড শেখ হয়, রাতের অন্ধকারে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। ভারতবর্ষের কোড নেই, ভারতবর্ষের সংবিধান নেই। দিনের পর দিন অভিষেক ব্যানার্জি লড়াই করেছে, দেখেছি তো আমি। তখন আমি সিপিএম এ ছিলাম, কাউন্টার দিতে পারিনি। সব জিনিসের তো কাউন্টার দেওয়া যায় না। নেতারা চুপচাপ বসেছিল। নেতারা ভালো করে জানে এই প্রশ্নে যদি কাউন্টার দিতে যেতে তাহলে মাইনরিটি ভোট চলে যাবে। তাহলে তুমি সিপিএম, তুমি তো হিন্দু মুসলমানের রাজনীতি করো না, তুমি তোমার রাজনীতি, তোমার পাশে থাকা উচিত। বরঞ্চ অধীর চৌধুরী কংগ্রেসের বরঞ্চ কিছুটা পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন। আপনারা পরিযায়ী শ্রমিকের জন্য নানা রকম সংগঠন করলেন, কিচ্ছু করলেন না। অভিষেক ব্যানার্জি এখান থেকে একবার চলে যাচ্ছেন মালদাতে, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করছেন, একবার চলে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুরে। পরে সোশ্যাল মিডিয়াতে সেই সময় দেখলাম তিনি বিজেপির কর্মী ছিলেন, বিজেপি কিছু করেনি। আসলে বিজেপির এটা চরিত্র, শুধু এখানে নয়, ভারতবর্ষ নয়, গোটা উপমহাদেশে, এই ভারতীয় উপমহাদেশে এই জামাত বিজেপি যারা ধর্মীয় উন্মোদনায় মানুষকে ভাগ করে, কখনো কোথাও বাংলাদেশে মুসলমানের নামে ওখানে ওই একজনকে পুড়িয়ে হত্যা করলো, আর এখানে হিন্দুত্বের নামে যেভাবে মানুষে মানুষে ভাগ করছে, এই লড়াইটা খুব তীব্র লড়াই। প্রথমে হিন্দু মুসলমানে ভাগ করছিল, দেখতে ঠিক সুবিধা হচ্ছে না। আপনি বাংলায় কথা বলতে পারেন কিনা? আচ্ছা, উড়িষ্যার তো প্রচুর লোক পশ্চিমবঙ্গে কাজ করে। কোনোদিন কোনো পশ্চিমবঙ্গের জনগণ উড়িষ্যার লোককে বোঝে এই উড়িয়া কেন এখানে এসছি? আমরা পশ্চিমবঙ্গে বহু গল্পে, বহু উপন্যাসে উড়িয়া দারোয়ান আর উড়িয়া ওই রাঁধুনি প্রচুর উপন্যাসে পড়েছি। তার মানে এটাই বাংলার সংস্কৃতি। বিহার থেকে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে এসছে। আমরা বিহার মানে গল্প উপন্যাসে বিহার মনে বুঝেছি ইয়া মোচলা গো হাতে খৈনি পাকাচ্ছে, হাতে একটা দারোয়ান লাঠি নিয়ে বসে আছে। এটাই তো ছিল পশ্চিমবঙ্গের সংস্কৃতি। কোনোদিন আক্রান্ত হতে হয়েছে? সেই বিহারে, সেই উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলে পিটিয়ে খুন করা হবে, কেউ কোনো কথা বলবে না। আর এই বিজেপিকে যারা নিয়ে আসার স্বপ্ন দেখে, এই বিজেপিকে যারা নিয়ে আসতে সুবিধা করে, তাদেরকে আপনি সুবিধাভোগী বলবেন না তো কি বলবেন? তো বলে তার বিরুদ্ধে তো রাজনীতি করতে হবে, ঐক্যবদ্ধ হওয়ার তো সময় এসছে। সংখ্যালঘু বলে নয়, সংখ্যালঘু, বাঙালি, ধর্মনিরপেক্ষ, শিক্ষিত সমস্ত মানুষকে এই অসভ্য বর্বর ধর্মের নামে মানুষ ভাগকারী এই ঘৃণ্য বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। প্রতিকুর একদম শেষ প্রশ্ন, তুমি বলো না যে সবে 24 ঘন্টাও হয়নি, সবে 10 ঘন্টা হয়েছে আমি তৃণমূলে এসছি, এতটা হিসেব আমাকে হচ্ছে বলো না। কিন্তু আমি তোমাকে বলতে চাইছি, নির্বাচন 2.5 মাস বাকি নেই, ভোট বেরোতে বেরোতে 3 মাস, রেজাল্ট। এবারের নির্বাচনে তৃণমূল কটা আসন পেতে পারে সবাই আমরা অ্যাজুম করি, তুমি সেইভাবেই যদি বলো। এক্স্যাক্টলি আমি সংখ্যা তো এই মুহূর্তে না, বলতে পারবো না। সংখ্যা মানে কি 210টাই বলছি আমি, এরকম না, আমি বলছি তৃণমূলের আসন সংখ্যা কি রকমের কাছাকাছি যেতে পারে। হিউজ যাবে, হিউজ। গতবারে যা ছিল তার চেয়ে বাড়বে, গতবারে যা ছিল তার চেয়ে বাড়বে। বিজেপির আসন কমবে। গতবার 213 ছিল, বাড়বে, আর গ্যারান্টি দিয়ে বলছি এবার বাড়বে। কারণ বাংলা বাঁচাও যাত্রা যখন হয়েছে, আমি বাংলা বাঁচাও যাত্রার সাক্ষী হয়েছিলাম। বাংলা বাঁচাও নামে কোনো ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, সেই ব্যক্তি বেঁচেছেন বটেন, বাংলা বাঁচাও বাংলাটা বাঁচেনি। আমাদের নেতৃত্বরা, প্রাক্তন নেতৃত্বরা খুব কাঁপা কাঁপা গলায়, খুব আবেগ ইমোশন দিয়ে বলতে পারেন, কর্মীদের মনে গাঁথতে পারেন। বিশ্বাস করুন, লোকজন যা ছিল দাগ আমরা কাটতে পারিনি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পাশের চায়ের দোকানের মধ্যে কি হচ্ছিল ওটা জানে না। আর উল্টো দিকে আমরা অভিষেক ব্যানার্জির সেই সময় নবজোয়ার যাত্রা দেখেছিলাম, তারপরে এই রিসেন্ট টাইমে প্রোগ্রামগুলো দেখলাম, অসংখ্য মানুষের ঢল, ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আর উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপি ফ্লপ শো কি সব যাত্রা ফাত্রা করেছে, যাত্রা তো নাটক হয়ে গেছে। আমরা জানি যাত্রা একটু বড় হয়, আর একাঙ্কের নাটকগুলো 1 ঘন্টার হয়।
কিন্তু একাঙ্কের নাটকের চেয়েও ছোট হয়ে গেছে। কি সব সংকল্প যাত্রাপাত্রা কি সব করেছিল, যাত্রা করতে গিয়েছে, একাঙ্ক নাটকের চেয়েও ছোট 10 মিনিটের নাটক হয়ে গেছে। হুম। কিন্তু মুখ অভিনয় করেছে রাস্তার মধ্যে 5 মিনিটের। তো ফলে ক্রিজে বল এলে তো তবে তো খেলা যাবে, ক্রিজে বলই আসছে না, হুম। খেলবে কি? ফাঁকা মাঠ পড়ে আছে, দপাদপ 6 মারছে, ফিল্ডার নেই, কেউ নেই। আরে ভাই আম্পায়ার তো একটা দে রে ভাই, নো বল করছে কি হোয়াইট বল করছে বোঝা যাচ্ছে না, আম্পায়ার তো কোথায়? একটা আম্পায়ার নিয়ে এলো, আম্পায়ার এলো নির্বাচন কমিশন হিসেবে, ভোট কেটে দিতে হবে। হুম। কত ভোট কাটবে? হুম। সুপ্রিম কোর্টে সবে রায় বের হয়েছে, নিশ্চয়ই তলার লড়াই, মাটির লড়াই, রাস্তার লড়াই রাস্তাতে বুঝে নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে এটুকু কথা বলা। প্রতিকূল খুব পরিষ্কার করে বলে দিলেন যে গতবারের চেয়ে বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস, গতবারের চেয়ে বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। প্রতিকূল আগামী দিনে কি করেন তার দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন থার্ড আম্পায়ার।